The number 23. Chapter 1. All I could think about was the number. একটা সংখ্যা আপনার জীবনকে কিভাবে নরকে পরিণত করতে পারে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। ভালোবেসে স্ত্রীর দেয়া একটা উপহার যেটা অন্য এক দুনিয়ায় নিয়ে যায় তার স্বামীকে, সেই উপহারকে ঘিরেই তৈরি হয় নানা রকমের প্রশ্ন, আর ধীরে ধীরে আমাদের নিয়ে যাওয়া হয় এক রহস্যময় দুনিয়ায়, সংখ্যার দুনিয়ায়। হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব একটা টুইস্টে ঠাসা অসাধারণ ক্রাইম থ্রিলার একটা মুভি নিয়ে। 2007 সালে প্রকাশিত হওয়া মুভির নাম দ্য নাম্বার 23। আমরা জানি এমন কিছু সংখ্যা রয়েছে যেগুলো আমাদের জীবনে শুভ এবং অশুভ ফলাফল বয়ে আনে। যেমন 7 বা 13 সংখ্যার কথাই আমরা বলতে পারি। আমরা 7 সংখ্যাকে অনেক সময় লাকি 7 বলি, আর 13কে আনলাকি 13 বলেই মনে করে থাকি। কিন্তু আরও একটা সংখ্যা আছে যেটার প্রভাব পৃথিবীর বিভিন্ন সময়ে বিভিন্নভাবে দেখা গিয়েছে। এই সংখ্যাটা হচ্ছে 23। আপনি জেনে অবাক হবেন, নাম্বার 23-র সাথে পৃথিবীতে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা রয়েছে যেগুলো আমাদের চিন্তা ভাবনাকে ওলট পালট করে দেয়। তবে সেই সব ঘটনা নিয়ে এখন আলোচনা করতে যাচ্ছি না। আপনারা যদি এই এক্সপ্লেইনটা কন্টিনিউ করেন তবে মুভির শেষের দিকে আমি সেই ঘটনাগুলো সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য শেয়ার করব। তবে এখন আমরা দ্য নাম্বার 23 মুভির মূল এক্সপ্লেইন বা গল্পে প্রবেশ করব। শুরুতে আমরা দেখতে পাই মুভির মূল চরিত্র ওয়াল্টার স্প্যারো নামে একজন অ্যানিম্যাল কন্ট্রোল অফিসারকে। স্প্যারো মূলত বন্য প্রাণীদের সংরক্ষণ বা নিয়ন্ত্রণের কাজ করে থাকে। যেদিনের কথা বলা হয়েছে সেদিন ছিল ফেব্রুয়ারি মাসের 3 তারিখ। এই দিনটি প্রাণী সংরক্ষকের জন্য একটু বেশি স্পেশাল, কারণ আজ ওয়াল্টারের জন্মদিন। তাই সে চাইছে দ্রুত কাজ করে বাসায় ফিরতে, কিন্তু চাইলেই তো আর সব কিছু ঠিক মতো হয় না। সে যখন বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছে তখন তার ওয়াকি টকিতে একজন ফোন করে। ফোনটি করেছে সিভিল নামে তার এক সিনিয়র কলিগ। সিভিল তাকে অনেকটা জোর করেই একটা কাজের দায়িত্ব দিয়ে দেয়। কাজটা হচ্ছে ওয়াল্টারকে একটি কুকুরকে ধরতে হবে। সিভিলের কথা শুনে ওয়াল্টার এবার একটু বেশি বিরক্ত হয়ে যায়। সিভিল লোকটাকে ওয়াল্টার আগে থেকেই পছন্দ করতো না, কারণ 2 মাস আগের একটা ঘটনায় একটা পার্টিতে ওয়াল্টারকে একা পেয়ে এই সিভিল বেশ অপমান করেছিল। তারপর থেকে এই লোকটা তার কাছে 2 চোখের বিষ। কিন্তু যত যাই হোক, ঊর্ধ্বতন অফিসারের নির্দেশ, তাই নিজের অনিচ্ছা সত্ত্বেও ওয়াল্টার সেই কুকুরটাকে ধরতে যায়। কুকুরটি ছিল একটা রেস্টুরেন্টের পেছনে এবং তার নাম ছিল নেট। অনেক চেষ্টার পরে ওয়াল্টার নেটকে ধরে ফেলতে পারলেও নেট তাকে কামড় দিয়ে পালিয়ে যায় এবং সেখান থেকে সে একটা কবরস্থানে চলে আসে। কুকুরটির পিছু নিয়ে ওয়াল্টার যখন সেখানে পৌঁছায় তখন সে দেখতে পায় নেট লরা টলিন্স নামে একটা কবরের পাশে বসে আছে। কিন্তু কবরটা দেখেই হঠাৎ ওয়াল্টারের মধ্যে একটু অস্থিরতা কাজ করতে শুরু করে। তার এই অনুভূতিটা কেন হলো সেটা সে নিজেও বলতে পারবে না, আর তার এই অমনোযোগিতার সুযোগ নিয়ে কুকুরটা যায় পালিয়ে। বিষয়টা যখন সে খেয়াল করে তখন অনেক দেরি হয়ে গিয়েছে। ওয়াল্টারের মনে পড়ে তার স্ত্রী আগাথা তার জন্য অপেক্ষা করছে। ফলে কুকুরটাকে ধরতে ব্যর্থ হয়ে সে স্ত্রীর উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে ওয়াল্টারের স্ত্রী আগাথা তার জন্য অপেক্ষা করে তার দেখা না পেয়ে পাশের একটা বইয়ের দোকানে যায়। লাইব্রেরিতে বই দেখতে দেখতে আগাথার হঠাৎ লাল মলাটে মোড়া একটা বইয়ের উপরে চোখ পড়ে। বইটির নাম হচ্ছে নাম্বার 23। বইটির লেখক হচ্ছে টপ সিক্রেট নামে একজন। এই বইটি আগাথার কাছে অনেক ইন্টারেস্টিং মনে হয়, তাই সে বইটি তার হাজব্যান্ড ওয়াল্টারকে উপহার দেবে বলে সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণের মধ্যেই ওয়াল্টার সেখানে এসে পৌঁছায়। তাকে দেখে আগাথা বলে, এই বইটা অনেক ভালো একটা বই, তোমার জন্মদিনে এটা তোমাকে আমি উপহার দিলাম। লাইব্রেরি থেকে বাসায় ফিরে সেলিব্রেশন শেষ করে ওয়াল্টার বইটার প্রথম চ্যাপ্টারটা পড়া শুরু করে। এখান থেকে আমরা বুঝতে পারি রাইটার এই বইটিকে ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ থেকে লিখেছেন এবং এটা একটা উপন্যাস। ওয়াল্টার দেখতে পায় উপন্যাসের মূল চরিত্রের নাম হচ্ছে ফিঙ্গারলিন। বইয়ের শুরুতে ফিঙ্গারলিনের বরাত দিয়ে বলা হয়েছে, এই চরিত্রটির নাম আমি ছোটবেলায় পড়া একটা বই দ্য ফিঙ্গারলিন অ্যাট দ্য জু থেকে নিয়েছি। বইটি পড়তে পড়তে ওয়াল্টার নিজের অজান্তেই বইয়ের মধ্যে ঢুকে যায়। একসময় নিজেকেই সে ফিঙ্গারলিন ভাবতে শুরু করে। বইয়ের কয়েকটা পাতা পড়ার পর সে একেবারে বইটির মধ্যে হারিয়ে যায় বলা যায়। ওয়াল্টারের মনে হতে থাকে এই বইটি তাকে নিয়েই লেখা এবং সেই হয়তো ফিঙ্গারলিন।
রাতের মতো বইটার কয়েক পাতা পড়া শেষ করে পরের দিন সে তার বইয়ের দ্বিতীয় চ্যাপ্টারটা পড়া শুরু করে। এই চ্যাপ্টারে ফিঙ্গারলিন সম্পর্কে অনেক কিছু বলা হয়েছিল। ফিঙ্গারলিন একটা ছোট শহরে বসবাস করত। তার পিতার ছোট্ট একটা বিজনেস ছিল। ফিঙ্গারলিনের ছোটবেলা থেকেই ডিটেকটিভ বইয়ের প্রতি ছিল ভীষণ আগ্রহ। অল্প বয়সেই সে বেশ কিছু ডিটেকটিভ বই পড়ে ফেলেছিল। মূলত তখন থেকেই ফিঙ্গারলিনের ইচ্ছা ছিল বড় হয়ে সে ডিটেকটিভ হবে। বইটা পড়তে পড়তে ওয়াল্টার এবার একেবারে তার মধ্যে ঢুকে যায়। আমরা দেখতে পাই ফিঙ্গারলিনের বয়স যখন 8 বছর, তখন তার জন্মদিনের রাতে এক প্রতিবেশী কুকুরের পিছু নিয়ে সে তার প্রতিবেশীর বাসায় গিয়ে পৌঁছায়। কিন্তু ভেতরে ঢুকে ফিঙ্গারলিন তার প্রতিবেশী মহিলাকে বিছানার উপরে মৃত অবস্থায় দেখতে পায়। সে খেয়াল করে মহিলার হাতের রগটা কাটা হয়েছে। পুরো বিছানায় শুধু রক্ত আর রক্ত। এরপর পুলিশকে খবর দেওয়া হয়, কিন্তু পুলিশ এসে তদন্ত করে এটাকে সুইসাইড কেস ভেবে কেসটা ক্লোজ করে দেয়। কিন্তু ফিঙ্গারলিনের মনে হয় এটা কোনো সুইসাইড কেস ছিল না, মহিলাটিকে খুন করা হয়েছে। আসলে ফিঙ্গারলিন এটুকু বয়সে এতগুলো ডিটেকটিভ বই পড়ে ফেলেছিল যে তার অভিজ্ঞতা থেকে মনে হয়েছিল এটা কোনো সাধারণ সুইসাইড কেস নয়, এটা একটা মার্ডার কেস। এরপরের ঘটনা ফিঙ্গারলিন থেকে বর্তমানে ওয়াল্টারের কাছে চলে আসে। দেখা যায় ওয়াল্টার উপন্যাসটি পড়ার আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। সে ফিঙ্গারলিন সম্পর্কে আরও বেশি করে জানতে চায়, কারণ ফিঙ্গারলিনের সাথে সে নিজের জীবনের একটা মিল খুঁজে পেয়েছে। আরও কয়েকটি চ্যাপ্টার পড়ার পর ওয়াল্টার জানতে পারে ফিঙ্গারলিন বড় হয়ে একজন ডিটেকটিভ হয়েছিল এবং তার সুন্দর একটা গার্লফ্রেন্ড ছিল, যার নাম ছিল ফেব্রিসিয়া। উপন্যাসটি পড়তে পড়তে ওয়াল্টার ভাবতে শুরু করে তার জীবনের কয়েকটি ঘটনার সঙ্গে ফিঙ্গারলিনের ঘটনার অদ্ভুত একটা মিল রয়েছে। বইয়ের মতোই ওয়াল্টারের মা তার 8ম জন্মদিনের দিন মারা গিয়েছিল। এই অদ্ভুত কানেকশনটা দেখে ওয়াল্টার এটা নিয়ে তার স্ত্রীর সাথে আলোচনা করতে শুরু করে, কিন্তু তার সব কথা শুনে স্ত্রী তার কথার খুব একটা গুরুত্ব দেয় না। আগাথার মনে হয় বইয়ের প্রতি বেশি সিরিয়াস হয়ে যাওয়ার কারণে ওয়াল্টারের সাথে এ ধরনের ঘটনা ঘটছে। পরের দিন বইটা নিয়ে ওয়াল্টার একটা পার্কে গিয়ে বইয়ের 5 নম্বর চ্যাপ্টারটা পড়তে শুরু করে। এই চ্যাপ্টারে বলা হয়েছে ফিঙ্গারলিনের কাছে একজন খবর দিয়েছিল তার প্রতিবেশী একটা মেয়ে নাকি আত্মহত্যা করতে যাচ্ছে, তাই ফিঙ্গারলিন যেন তাকে গিয়ে বাঁচানোর চেষ্টা করে। খবরটা শুনেই ফিঙ্গারলিন তাকে বাঁচানোর জন্য সেখানে গিয়ে পৌঁছায় এবং সে দেখতে পায় মেয়েটা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে চলেছে। সাথে সাথে গিয়ে সে মেয়েটিকে থামায়, তাকে কোনোভাবে বুঝিয়ে আত্মহত্যা করা থেকে আপাতত বিরত রাখার চেষ্টা করে। এরপর ফিঙ্গারলিন মেয়েটিকে জিজ্ঞাসা করে কেন সে আত্মহত্যা করতে চাইছে। তার এই প্রশ্নের জবাবে মেয়েটি বলা শুরু করে তার জীবন কোনো না কোনোভাবে 23 নম্বর সংখ্যার সাথে একেবারে জুড়ে রয়েছে। তার জন্মের তারিখ 23, লাইসেন্স, নামের অক্ষর সবকিছু অ্যানালাইসিস করলে কোথাও না কোথাও থেকে এই নাম্বার 23 সংখ্যাটি বের হয়ে আসে। মেয়েটি বলছিল তার ধারণা এই 23 নম্বরের পেছনে নিশ্চয়ই কোনো বড় একটা রহস্য লুকিয়ে আছে। সে যেন 23 সংখ্যার একটা গোলক ধাঁধায় পড়ে গিয়েছে, কিন্তু এই গোলক ধাঁধা সে কোনোভাবেই মেলাতে পারছে না, তাই সে হতাশ হয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল। মেয়েটির মুখে সবকিছু শুনে ফিঙ্গারলিন মেয়েটিকে বোঝাতে থাকে এ সবকিছুই কাকতালীয়, সে হয়তো এই সংখ্যাটা নিয়ে বেশি চিন্তাভাবনা করছে। তাকে বোঝানোর পরে ফিঙ্গারলিনের কথা মেয়েটি মেনে নেয় এবং আত্মহত্যা থেকে নিজের মানসিকতা পরিবর্তন করে। এরপর মেয়েটিকে সেখানে রেখেই ফিঙ্গারলিন নিচে নেমে আসে, কিন্তু সে যখন নিচে এসে পৌঁছায় ঠিক তখনই উপর থেকে মেয়েটি লাফ দিয়ে আত্মহত্যা করে। পেছনে থপ করে একটা শব্দ শুনে ফিঙ্গারলিন যখন সেদিকে তাকায় তখন এই দৃশ্যটা দেখে একেবারে হতভম্ব হয়ে যায় সে। তার চোখের সামনে মেয়েটির নিথর দেহ পড়ে আছে। মেয়েটি শেষ পর্যন্ত নাম্বার 23 বলয় থেকে বের হয়ে আসতে পারেনি। এরপর কাহিনী আবার বর্তমানে চলে আসে, অর্থাৎ ওয়াল্টারের দেশে। আমরা দেখতে পাই চ্যাপ্টারটা শেষ করার পর ওয়াল্টার সব জায়গায় শুধু 23 নম্বরটাই দেখতে শুরু করেছে। সে পার্কে দুজন ছেলেকে যেতে দেখে, যাদের টি শার্টেও সে অদ্ভুতভাবে 23 নম্বরটাই দেখতে পায়। ওয়াল্টার যতই বইটির গভীরে যেতে থাকে ততই তার মনে হতে শুরু করে এখানে তার জীবনের কথাই লেখা রয়েছে। তার জীবনই যেন লেখক ফিঙ্গারলিনের চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছে এই উপন্যাসে। তাই ওয়াল্টার এবার সিদ্ধান্ত নেয় যে করেই হোক তাকে এই বইয়ের লেখককে খুঁজে বের করতে হবে। সেই চিন্তা থেকেই এরপর সে চলে আসে সেই বইয়ের দোকানে, যেখান থেকে তার স্ত্রী আগাথা বইটি কিনেছিল। ওয়াল্টার দোকানে গিয়ে এক বই বিক্রেতার কাছে এই বইয়ের লেখক টপ সিক্রেটের ব্যাপারে জানতে চায়।
কিন্তু ওয়াল্টার তার কাছ থেকে জানতে পারে টপসি নামের কেউ আসলে বেঁচে নেই। এরপর ওয়াল্টার লাইব্রেরি থেকে বাসায় ফিরে এবার নিজের উপরে রিসার্চ করতে শুরু করে। যেমন তার জন্মদিন ফেব্রুয়ারি মাসের 3 তারিখ, এখানেও মাসের সংখ্যা 2 এবং দিনের সংখ্যা 3, আর এখানেও অদ্ভুতভাবে 23। সে যখন জন্ম নিয়েছিল তখন 12টা 11 মিনিট বেজেছিল, অর্থাৎ 12 এবং 11 যোগ করলেও 23 হয়। এছাড়া তার স্ত্রী আগাথার সাথে তার যখন দেখা হয়েছিল তখন তার বয়স ছিল 23 বছর। তার জীবনের ছোট ছোট অনেক কিছুই নাম্বার 23 সাথে একেবারে জুড়ে ছিল। এই অদ্ভুত বিষয়টা খেয়াল করে ওয়াল্টার এবার তার স্ত্রী আর ছেলেকেও এই ব্যাপারটা জানায়, কিন্তু আগাথার কাছে ওয়াল্টারের কথাগুলো যথারীতি পাগলামি মনে হয়। কিন্তু তার ছেলে রবিন তার কথাই বিশ্বাস করে এবং তার বাবার সাথে সে এই ব্যাপারগুলো নিয়ে একমত হয়। এরপর ওয়াল্টার যখন বইটির 7ম নম্বর চ্যাপ্টার পড়তে শুরু করে তখন সে জানতে পারে ফিঙ্গারলিন সব জায়গায় শুধু 23 নাম্বারটাই দেখতে পেত, এমনকি তার গার্লফ্রেন্ডের কাছে 23 জোড়া জুতোও ছিল। এটা পড়ে এবার ওয়াল্টার রাতের বেলা তার স্ত্রীর আগাথার জুতা গুনতে শুরু করে এবং অবাক করে ব্যাপার হলো সে দেখতে পায় আগাথার কাছেও 23 জোড়া জুতো রয়েছে। এই সব কিছুই ওয়াল্টারের মাথাটা এবার একেবারে পাগল করে দেয়। তাই এবার সে আবারও 23 নম্বরের রহস্য বের করার জন্য একেবারে আদা জল খেয়ে লাগে। সারা রাত ধরে না ঘুমিয়ে বিভিন্নভাবে এটার ব্যাখ্যা জানার চেষ্টা করে। সকালবেলা আগাথা তার এই অবস্থা দেখে অনেক চিন্তায় পড়ে যায়। তো কোনো উপায় না দেখে এরপর আগাথা তার বন্ধু আইজ্যাককে কল করে। আইজ্যাক ছিল একজন সাইকোলজিস্ট। আগাথার কাছে ওয়াল্টারের সবকিছু শুনে আইজ্যাক ওয়াল্টারকে তার সাথে দেখা করতে বলে। এই কথাটা যখন ওয়াল্টার শুনতে পায় তখন কোনো ঝামেলা না করেই সে আইজ্যাকের সাথে দেখা করতে যায়। আইজ্যাকের সাথে দেখা হওয়ার পরে এই আইজ্যাক তাকে বলে পুরো দুনিয়ায় অনেক মানুষই এই 23 নম্বরের উপরে রিসার্চ করেছে, এমনকি এই পৃথিবীর অনেক কিছুই নাম্বার 23 সাথে অদ্ভুতভাবে মিলে যায়। যদি আমরা উদাহরণ খুঁজি তবে দেখতে পাই মানুষের শরীরে 46টি ক্রোমোজোম থাকে, তার মধ্যে 23টি ক্রোমোজোম কোনো মানুষ তার পিতামাতার কাছ থেকে পায়। এরপরে আইজ্যাক মায়ানদের ক্যালেন্ডার সম্পর্কেও বলে। সেখানে লেখা ছিল 2012 সালের 21শে ডিসেম্বর এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সেখানেও অদ্ভুতভাবে এই 23 সংখ্যাটিও খুঁজে পাওয়া যায়। আইজ্যাকের এসব কথাগুলো শুনে এবার ওয়াল্টার আরও চিন্তিত হয়ে পড়ে। সে ভাবতে থাকে নাম্বার 23 কি ঈশ্বরের কোনো বিশেষ একটা রূপ? এরপর আইজ্যাক ওয়াল্টারকে বইটি পড়া শেষ করতে বলে। সে বলে যদি এই বই থেকে 23 নম্বরের রহস্য না বের করা যায় তাহলে তাকে এই বইয়ের লেখককে খুঁজে বের করতে হবে। এই বইয়ের লেখকই পারবে এই রহস্যর সমাধান করতে। আইজ্যাকের কথাগুলো ওয়াল্টারের কাছেও সঠিক বলেই মনে হয়। এরপর সেখান থেকে চলে আসার সময় আইজ্যাক তাকে আবার বলে আগাথা যদি এই বইয়ের ব্যাপারে কিছু বলেও থাকে তাহলে আমি তাকে সামলে নিব, আমি সাহায্য করব তাকে, তুমি এটা নিয়ে চিন্তা করো না। কিন্তু আইজ্যাকের এই শেষের কথাগুলো ওয়াল্টারের ভালো লাগে না, কিন্তু সে কিছু না বলে সেখান থেকে চলে আসে। বাড়িতে ফিরে ওয়াল্টার আবারও নিজের মতো করেই বইটি পড়তে শুরু করে। একসময় সে এই বইয়ের প্রতি এতটাই অভ্যস্ত হয়ে পড়ে তার মাথায় শুধুই 23 সংখ্যাটি ঘুরতে থাকে। আবার সে ফিঙ্গারলিনের মধ্যে ঢুকে যায়। দেখা যায় ফিঙ্গারলিনের নাম্বার 23-এর প্রতি অবসেশন আরও বেড়ে গেছে তার। এ কারণে একদিন ফিঙ্গারলিন তার অফিসের ডক্টর মাইলসের সাথে দেখা করে, কিন্তু ডক্টর তাকে কয়েকদিনের ছুটি নিতে বলে। ঘরে ফিরে ফিঙ্গারলিন সবসময় নাম্বার 23-এর থিওরিতেই বিভোর হয়ে থাকে। একসময় তার নজর যখন তার গার্লফ্রেন্ডের 23 জোড়া জুতোর উপর পড়ে তখন সে আরও বেশি হতাশ হয়ে যায় এবং রাগ করে সবগুলো জুতো ফেলে দেয়। আর এটা তার গার্লফ্রেন্ড দেখে তার উপরে অনেক রেগে যায় এবং তার এই পাগলামি দেখে তার কাছ থেকে ফ্যাব্রিসিয়া মানে তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে যায়। পরের দিন ফিঙ্গারলিন নেক্সট অ্যাপয়েন্টমেন্টে তার ডক্টর মাইলসকে এই সব কিছু কথা জানায়। এখানে ডক্টর মাইলস গার্লফ্রেন্ডের ছবি দেখে তাকে পছন্দ করে ফেলে এবং তার সাথে দেখা করতে চায়। ডক্টর মাইলস আর এর সাথে ফিঙ্গারলিনের কনভারসেশনটা পড়ে ওয়াল্টারের মনে হচ্ছিল এই ঘটনা তো তার আর আইজ্যাকের কনভারসেশনের সাথে মিলে যাচ্ছে, কারণ আইজ্যাক ও আগাথার সাথে দেখা করতে চেয়েছিল। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই ওয়াল্টার পরের চ্যাপ্টার পড়তে শুরু করেছে। আর এই চ্যাপ্টারে ফিঙ্গারলিন জেনে গিয়েছিল তার গার্লফ্রেন্ড ফ্যাব্রিসিয়ার সাথে ডক্টর মাইলসের একটা সম্পর্ক তৈরি হয়েছে এবং অন্তরঙ্গ অবস্থায় একদিন ফিঙ্গারলিন তাদের দুজনকে একসাথে দেখেও ফেলে। বইয়ের এই অংশটুকু পড়তে পড়তে ওয়াল্টার একসময় ঘুমিয়ে যায়।
আর হঠাৎ করেই তার একসময় ঘুম ভেঙে যায়। চোখ খুলে ওয়াল্টার তার পাশে আগাথাকে দেখতে পায় না, তাই তাকে খুঁজতে এবার বাইরে বেরিয়ে আসে। বাড়ির বেশে ওয়াল্টার দেখতে পায় তার স্ত্রী আর আইজ্যাক দুজন খুব ক্লোজ হয়ে কথা বলছে। এটা দেখে ওয়াল্টার ভীষণ রেগে যায়। হাতে একটা ছুরি নিয়ে সে তার স্ত্রীকে খুন করে বসে। আর ঠিক তখনই ওয়াল্টারের ঘুম ভেঙে যায়। আসলে এই দৃশ্যটাও ওয়াল্টার স্বপ্নে দেখছিল, কিন্তু পাশে তাকাতে ভোলে না সে। তবে সে দেখতে পায় আগাথা তার পাশেই ঘুমিয়ে আছে। কিন্তু এই সকল ঘটনা এবং নাম্বার 23 প্যাচে পড়ে ওয়াল্টারের মধ্যে অনেক হ্যালুসিনেশন ঘটতে শুরু করে। সে ভাবে এর থেকে তার রিফ্রেশমেন্ট দরকার, তাই সে নিজেকে রিফ্রেশ করতে একটা হোটেলে এসে পৌঁছায়। তবে যাওয়ার আগে সে তার স্ত্রীর জন্য একটা নোট রেখে যায়। সেখানে সে লিখে দিয়ে আসে আগামীকাল সকালে সে বাসায় ফিরবে। হোটেলে আসার পর ওয়াল্টার ইচ্ছে করেই 23 নম্বর রুমটা বুক করে। রুমের ভেতর ঢুকে 22 নম্বর চ্যাপ্টার পড়তে শুরু করে ওয়াল্টার স্প্যারো। এখান থেকে সে জানতে পারে ফিঙ্গারলিন তার গার্লফ্রেন্ডকে অন্য পুরুষের সঙ্গে দেখে রাগে তাকে ছুরি দিয়ে হত্যা করেছিল, ঠিক যেমনটি ওয়াল্টার তার স্বপ্নে নিজের স্ত্রী মানে আগাথাকে মারতে দেখেছিল। বই থেকে ওয়াল্টার আরও জানতে পারে ফিঙ্গারলিন তার গার্লফ্রেন্ডকে হত্যা করার কিছুক্ষণ পরেই ডক্টর মাইলস তার বাসায় আসে এবং ফ্যাব্রিসিয়ারকে মৃত অবস্থায় দেখে ভুলবশত সেই ছুরিটা সে হাতে নিয়ে নেয়। পরবর্তীতে পুলিশ সেই ছুরিতে মাইলসের ফিঙ্গারপ্রিন্ট খুঁজে পায় আর তাকে স্বাভাবিকভাবেই খুনি হিসেবে ট্রিট করে গ্রেপ্তার করা হয়। এই মাইলস লোকটা এখনও মিথ্যে খুনের দায়ে জেলে রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই ফিঙ্গারলিন তার গার্লফ্রেন্ডকে খুন করার পরে একদম ডিপ্রেশনে চলে গিয়েছিল। তার মতো সেও একটা হোটেলে চলে এসেছিল এবং একদিন সুইসাইড করার সিদ্ধান্তও নিয়েছিল। আর সেটা বাস্তবায়ন করার জন্য একদিন হোটেলের জানালা দিয়ে সুইসাইড করার চেষ্টাও করেছিল সে। ঠিক এই অবস্থায় এসে বইটা শেষ হয়ে যায়। বইটা এখানেই শেষ হয়ে গিয়েছে দেখে ওয়াল্টার এর পরের কয়েকটা পাতা খুঁজতে শুরু করে। সে নিশ্চিত হয় কাহিনীটা এখানেই শেষ, কিন্তু কাহিনী অসমাপ্ত থাকার কারণে ওয়াল্টার অনেক অস্থির হয়ে পড়ে। সে জানার জন্য ব্যাকুল হয়ে ওঠে এরপর ফিঙ্গারলিনের সাথে ঠিক কী ঘটেছিল। ফিঙ্গারলিন কি মারা গিয়েছিল নাকি সে এখনও বেঁচে আছে? আর এটা ভাবতে ভাবতেই ওয়াল্টার ফিঙ্গারলিনের মতো জানালার কাছে গিয়ে বাইরের দিকে দেখতে শুরু করে। ঠিক তখনই সে জানলা দিয়ে বাইরের সেই কুকুরটিকে দেখতে পায়, মানে প্রথমে আমরা যে নেটকে দেখতে পেয়েছিলাম সেই কুকুরটাকে। আর কুকুরটিকে দেখে ওয়াল্টার এবার অনেক রেগে যায়। ওয়াল্টার ভাবে এই কুকুরের জন্যই আজ তার এই অবস্থা। এরপর ওয়াল্টার আবার কুকুরটির পিছু নিতে শুরু করে, কিন্তু সেদিনের মতো কুকুরটি এবারও সেই কবরস্থানে এসে লরা টলিন্স নামে মেয়েটির কবরের পাশে গিয়ে বসে। ওয়াল্টারও সেখানে গিয়ে কুকুরটিকে এই অবস্থায় দেখে একটু অবাকই হয়। তবে তার হাতে থাকা ট্র্যাঙ্কুইলাইজার দিয়ে অজ্ঞান করে ফেলে সে কুকুরটাকে। সে খেয়াল করে নেডের নেম ট্র্যাকেও 23 নাম্বারের অস্তিত্ব রয়েছে। বিষয়টি নিয়ে সে যখন ভাবছে ঠিক তখনই কবরস্থানের ফাদার সেবাস্তিয়ান এবং তার এক বডিগার্ড বার্নিও চলে আসে। তাদের দেখে ওয়াল্টার বলে, আমি একজন অ্যানিম্যাল কন্ট্রোলার, এজন্য আমি কুকুরটিকে অজ্ঞান করেছি। তার বক্তব্য শুনে ফাদার বলেন, নেডকে গার্ডিয়ান অব দ্য ডেড বলা হয়, কারণ এই নেড নামের কুকুরটা সবসময় কোনো না কোনো কবরের সামনে গিয়ে বসে থাকে। তার আচরণ দেখে মনে হয় সে কোনো একটা কবরকে পাহারা দিচ্ছে। ফাদার আরও বলেন, অনেকদিন ধরে নেড লরা টলিন্সের কবরের সামনে বসে আছে। ফাদারের কথা শুনে ওয়াল্টার চিন্তা করে সে এই কবরে থাকা মেয়েটিকে নিয়ে রিসার্চ করবে। সে জানার চেষ্টা করবে এই মেয়েটি মানে লরা টলিন্স কিভাবে মারা গিয়েছিল। এরপর সেখান থেকে বাসায় ফিরে আসে ওয়াল্টার স্প্যারো, কিন্তু বাসায় ফিরে সে আইজ্যাককে দেখে চমকে ওঠে। এরপর সে সবাইকে মানে তার স্ত্রী, সন্তান এবং আইজ্যাককে কিছু পত্রিকার কাটিং দেখায়, যে কাটিংগুলো ছিল 15 বছর আগের। 15 বছর আগে লরা টলিন্স নামে একটা মেয়ের খুন হয়েছিল আর তার লাশ কোথাও খুঁজে পাওয়া যায়নি, কিন্তু পুলিশ মাইলস নামে একজনের ফিঙ্গারপ্রিন্ট পেয়েছিল সেই মেয়েটাকে যে ছুরি দিয়ে হত্যা করেছিল তার উপরে। সেই ভিত্তিতেই পুলিশ এই মাইলসকে লরা টলিন্সের খুনের দায়ে গ্রেপ্তার করে। মাইলস ছিলেন একজন সাইকোলজি প্রফেসর, সেই সাথে সে লরার লাভারও ছিল। ওয়াল্টার সবাইকে বলে লরা আর মাইলসের ঘটনা হুবহু বইয়ে থাকা ফিঙ্গারলিন আর ফ্যাব্রিসিয়ার সাথে মিলে যায়। মুভির এই অবস্থায় এসে সবাই মনে করে তাহলে ডক্টর মাইলসই এই বইয়ের লেখক। হয়তো এই উপন্যাসের মাধ্যমে সে লরার হত্যার ঘটনাটাকে সবার কাছে জানাতে চেষ্টা করছে। আর এই ধারণা থেকেই ওয়াল্টার এবার জেলে চলে আসে, যে জেলে ডক্টর মাইলসকে বন্দি করে রাখা হয়েছে। ডক্টর মাইলসের সাথে দেখা করার ওয়াল্টারের একটা বিশেষ কারণ ছিল।
যদিও সে ধরেই নিয়েছিল বইয়ের রাইটারকে সে পেয়ে গিয়েছে, কিন্তু তার নাম্বার 23 নিয়ে কৌতূহল যেন শেষই হচ্ছিল না। এই নাম্বারের মিস্ট্রি সলভ করতেই সে দেখা করতে এসেছিল মাইলসের সাথে। কিন্তু অবাক করা ঘটনা ঘটে তখন যখন মাইলস ওয়াল্টারকে বলে সে এই বই লেখেনি এবং লরা টলিন্সকেও সে খুন করেনি, কেউ তাকে এখানে ফাঁসিয়ে দিয়েছে। ওয়াল্টার মাইলসের কথাই বিশ্বাস করে, কারণ সে খেয়াল করেছে মাইলসের নামের সাথে 23 সংখ্যাটির কোনো মিল নেই। কিন্তু এই বিষয়টাই এবার বেশ অদ্ভুত লাগে ওয়াল্টারের কাছে। এখানে রহস্যটা যেন কমছেই না। ঘুরে ফিরে ওয়াল্টার আবার সেই একই প্রশ্নে এসে আটকে যায়, তাহলে এই বইয়ের লেখককে আর কেই বা লরাকে মেরেছে? এই মুভির কাহিনী ধীরে ধীরে আরও রহস্যর দিকে আমাদের নিয়ে যাচ্ছে বন্ধুরা, তাই সাথেই থাকুন। ওয়াল্টারের কাছে এই বইয়ের রাইটারের নাম এখনও অজানা, তাই সে অনেক হতাশ হয়ে বাড়িতে ফিরে আসে। কিন্তু তখনই তার ছেলে রবিন তাকে বইয়ের শেষের পাতাটা দেখায়, যেখানে একটা ঠিকানা লেখা দেখতে পায় সে। সবাই ভাবে এটা হয়তো এই বইয়ের রাইটারের ঠিকানা। ওয়াল্টার এটা শুনে অনেক খুশি হয়, কারণ এইবার সে সেই রাইটারকে খুঁজে পাবে। এর মধ্যেই তার মাথায় নতুন একটা আইডিয়া খেলে যায়। ওয়াল্টার সেই ঠিকানায় রাইটারের জন্য 23টি মিস্ট্রি বক্স পাঠায় কুরিয়ারের মাধ্যমে, এবং এই কুরিয়ারটাকে সে ফলো করতে শুরু করে। সে দেখতে চায় এই কুরিয়ারটা সঠিক স্থানে পৌঁছায় কিনা আর কে এটাকে রিসিভ করতে আসে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই বইয়ের রাইটার কুরিয়ার অফিসে এসেছে সে বাক্সগুলো কালেক্ট করতে। এখানে আমরা এক বৃদ্ধ লোককে দেখতে পাই। লোকটাকে দেখে ওয়াল্টার ভাবে তাহলে ইনিই হচ্ছে এই রহস্যময় বইটির লেখক। আর চিন্তা করতে করতেই ওয়াল্টার লোকটার পিছনে গিয়ে দাঁড়ায়। আর ঠিক এ সময় লোকটি পেছনে ঘুরলে ওয়াল্টার এবং তার স্ত্রী ও ছেলেকে দেখতে পায়। ওয়াল্টারকে দেখে লোকটি অনেক ঘাবড়ে যায়। ওয়াল্টার বইটি তার হাতে নিয়ে লোকটিকে বলে, তুমি এই বইটি লিখেছ তাই না? আর তুমি লরাকে মেরেছ। ওয়াল্টারের মুখে এ ধরনের কথা শুনে লোকটি এবার অনেক রেগে যায়, কিন্তু সে হিংস্র ভঙ্গিতে ওয়াল্টারকে মারতে যায়। তাকে দেখে মনে হচ্ছিল দুজনের মধ্যে হয়তো কোনো পুরনো শত্রুতা রয়েছে। কিন্তু নিজেকে একটু শান্ত করে লোকটি ওয়াল্টারকে বলে, তুমি এখনো বেঁচে আছো কিভাবে? লোকটির কথা শুনে ওদের মনে হয় ওয়াল্টারকে আগে থেকে চিনত এই লোকটা, কিন্তু ওয়াল্টার তার কথার গুরুত্ব না দিয়ে তার উপরে ক্ষেপে যায়। সে রেগে গিয়ে লোকটির কাছে নাম্বার 23 রহস্য সম্পর্কে জানতে চায়। ওয়াল্টারের প্রশ্নের উত্তরে লোকটি মুচকি হেসে বলে, তুমি নিজেই তো এটা জানো। আর কথাটা বলেই সে তার হাতে থাকা একটা ছুরি নিজের গলায় চালিয়ে দেয়। আগাথা এসব দেখে বেশ একটু ঘাবড়ে যায়। তা সত্ত্বেও সে লোকটার কাছে গিয়ে পৌঁছায় এবং ওয়াল্টারকে বলে তার ছেলেকে নিয়ে বাড়িতে ফিরতে। ওয়াল্টার এবং রবিন চলে গেলে আগাথাকে লোকটি বলে, ওয়াল্টারের সত্যিটা তোমাকে জানতে হলে নাথানিয়েল ইনস্টিটিউট নামে একটা জায়গায় যেতে হবে। কথাটা বলেই মারা যায় সে। আগাথা এরপর লোকটির পকেট থেকে একটা আইডি বের করে নিয়ে আসে এবং সেখান থেকে সে জানতে পারে লোকটির নাম ছিল ডক্টর সিরিয়াস। আগাথা এরপর লোকটির কথা মতো সেই নাথানিয়েল ইনস্টিটিউটে চলে আসে। আগাথা দেখতে পায় এটা একটা পুরো বাড়ির মতো অবস্থায় রয়েছে। সে খেয়াল করে এটা একটা মানসিক হাসপাতাল ছিল। চারিদিকে নিথর নিস্তব্ধতা বিরাজ করছে। সেখানে সে এ সময় কাউকেই দেখতে পায় না। তবে অনেক খোঁজাখুঁজির পরে আগাথা ডক্টর সিরিয়াসের চেম্বার খুঁজে পায়। সে খেয়াল করে সেখানে 23 নম্বরের অনেকগুলো থিওরি লেখা রয়েছে, আর এগুলো ডাক্তার সিরিয়াসই লিখেছিল। আসলে তিনিও এই নম্বরের পেছনে ছোটা একজন মানুষ ছিলেন। ডক্টর সিরিয়াসও মরিয়া হয়ে এই নম্বরের রহস্য বের করতে চাইছিলেন। সেখানে অনেক খোঁজাখুঁজির পরে আগাথা একটা বাক্স দেখতে পায়, যেটার উপরে লেখা ছিল ডাব্লু স্প্যারো। আর সে ভেবে নেয় এটা হয়তো ওয়াল্টার স্প্যারোকেই বোঝাচ্ছে। কিন্তু ঠিক তখনই সেখানে অচেনা এক ব্যক্তির প্রবেশ ঘটে, কিন্তু আমরা তার মুখ দেখতে পাই না। আর এই দৃশ্যটা এখানেই শেষ হয়। অপর দৃশ্যে আমরা দেখতে পাই ওয়াল্টারের মাথায় একটা বুদ্ধি এসেছে। তাই সে রবিনের সাহায্যে নাম্বার 23 বইয়ের প্রতিটি 23 পেজের 23 নম্বর শব্দটিকে মার্ক দিয়ে চিহ্নিত করতে শুরু করে এবং সব শেষে এই শব্দগুলো নিয়ে একটা সেন্টেন্স দাঁড় করায়। সেখানে বলা হয়েছে, ক্যাসানোভা পার্কে যাও এবং 23 নম্বর সিঁড়িটা খোলো, সেখানেই তোমার জন্য নরক অপেক্ষা করছে। অদ্ভুত এই বিষয়টায় একটুও ধাক্কা খেতে দেখা যায় না ওয়াল্টার স্প্যারোকে। সে সাথে সাথেই রবিনকে নিয়ে সেই ক্যাসানোভার পার্কে চলে আসে এবং 23 নম্বর সিঁড়িটিকে খনন করতে শুরু করে। অনেকক্ষণ খনন করার পরে সেখানে তারা একটা কঙ্কাল দেখতে পায়। ওয়াল্টার বুঝতে পারে এটাই হয়তো লরার কঙ্কাল।
কেউ হয়তো লরার লাশ তাকে মেরে এখানে লুকিয়ে রেখেছিল। এটা দেখে তারা দ্রুত পুলিশকে কল করে এবং সেখানে চলে আসতে বলে। আর এরপর তারা দুজনেই পার্কের বাইরে গিয়ে পুলিশের জন্য অপেক্ষা করতে শুরু করে। কিন্তু ঠিক তখনই কোনো অপরিচিত এক লোক এসে সেই কঙ্কাল নিয়ে পালিয়ে যায়। একটু পরে সেখানে যখন পুলিশ আসে, তারা কোনো কঙ্কাল দেখতে পায় না সেখানে। এই বিষয়টা রবিন আর ওয়াল্টার দুজনকেই অবাক করে দেয়। কিছু সময় পরে সেখানে আগাথা এসে তাদের দুজনকে গাড়িতে উঠিয়ে নেয়। কিন্তু গাড়ির মধ্যে ওয়াল্টার ভীষণ হতাশ হয়ে পড়েছিল। সে ভেবে পাচ্ছিল না এমন কি আছে যে ওখান থেকে কঙ্কালটা চোখের নিমিষেই সরিয়ে ফেলবে। গাড়ি চালানোর সময় হঠাৎ তাদের সামনে নেট চলে আসে, মানে সেই কুকুরটা। তাকে দেখে রাগে ওয়াল্টার এবার কুকুরটাকে মেরে ফেলতে যায়, কিন্তু তার স্ত্রী আগাথা এবং রবিন তাকে বাধা দেয়। ঠিক এই সময়ই ওয়াল্টার খেয়াল করে তার স্ত্রী আগাথার নখে মাটি লেগে রয়েছে। আগাথার হাতের নখে মাটি কিভাবে লাগলো বিষয়টা নিয়ে সে এবার ভাবতে শুরু করে। আর ভাবতে ভাবতেই হঠাৎ তার মনে হয় আগাথাই হচ্ছে সেই ব্যক্তি যে কঙ্কালটা সরিয়ে ফেলেছে, আর এটা করতে তাকে সাহায্য করেছে আইজ্যাক। আর এখানে আমাদের এবার দেখানো হয় সেই ইনস্টিটিউশনে যে অচেনা লোকটা এসেছিল সেটা আর কেউ নয়, বরং আইজ্যাকই ছিল। পরের দৃশ্যে আমরা দেখতে পাই তারা তাদের বাড়িতে চলে এসেছে। ওয়াল্টার তার স্ত্রীর উপরে ভীষণ রেগে আছে, তাই তাকে একসময় সে বলে, আমি জানি এই বইটা তুমি লিখেছ আর তুমি লরাকে খুন করেছ। তুমি আমাকে ফাঁসাতে চাও, আর তুমি হচ্ছে মূল খুনি, কারণ তুমি আমাকে এই বইটা পড়তে দিয়েছিলে। প্রথম থেকেই তুমি সব কিছু জানতে আর নিজের খুনটাকে আমার উপরে চাপিয়ে দেওয়ার একটা দুরভিসন্ধি তৈরি করেছিলে। এসব বলতে বলতেই ওয়াল্টার ছুরি হাতে তার স্ত্রীর দিকে এগোতে শুরু করে। কিন্তু এইবার ওয়াল্টারের স্ত্রী আর চুপ করে বসে থাকে না। নীরবতা ভেঙে আগাথা ওয়াল্টারকে বলে, এই বইটা আমি না, তুমি লিখেছ। আগাথার কথায় ওয়াল্টার বিশ্বাস করে না, তাই আগাথা তাকে সেই বাক্সটা দেখায় যেটার উপরে ডাব্লিউ স্প্যারো লেখা ছিল, আর এটা সে ইনস্টিটিউট থেকে আসার সময় নিয়ে এসেছে সাথে করে। ওয়াল্টার সেই বাক্স খুলে সেখানে এই বইয়ের আসল কপিটা দেখতে পায়, আর সেখানে প্রথম পৃষ্ঠায় ওয়াল্টারের নাম লেখা রয়েছে। বাক্সে 3টা ডিটেকটিভের ম্যাগাজিনও দেখতে পাইছে, আর এর মধ্যেই সেখানে আইজ্যাক চলে আসে। সে তাকে জানায় ওয়াল্টার যেন চিন্তা না করে, তাকে সে সাহায্য করবে। কিন্তু এই সব কিছু ওয়াল্টার ঠিক মেনে নিতে পারছিল না, তাই সে অস্থির হয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। ওয়াল্টার আবার সেই হোটেলে চলে আসে। সেই 23 নম্বর রুমটাতে এসে পৌঁছায় সে। আর রুমে পৌঁছানোর সাথে সাথে ওয়াল্টারের বেশ কিছু পুরনো স্মৃতি মনে পড়ে যায়। সে চোখের সামনে দেখতে পায় কিছু আবছা দৃশ্য, এবং এরপরে সে খেয়াল করে দেয়ালে বেশ কিছু লেখা রয়েছে। এটা দেখে ওয়াল্টার দেয়ালে সব ওয়ালপেপারগুলো ছিঁড়ে ফেলতে থাকে। আর ওয়ালপেপারগুলো ছিঁড়ে ফেলার পরে সেই দেয়ালে একটা নতুন বিষয় উন্মোচিত হয়। এই দেয়াল জুড়ে নাম্বার 23 বইয়ের শেষ চ্যাপ্টারটা খুঁজে পাওয়া যায়, যেখানে শেষের দিকে লেখা ছিল, আমার নাম ওয়াল্টার স্প্যারো। মুভির এই দৃশ্যেই রিভিল হয় এবার আসল টুইস্ট। এখানে ধীরে ধীরে রহস্যের জট এবার একে একে খুলতে শুরু করে। আমরা জানতে পারি ফিঙ্গারলিন আর তার গার্লফ্রেন্ড ফ্যাব্রিসিয়ার কাহিনী আসলে ওয়াল্টার আর লরার কাহিনী ছিল। ওয়াল্টার বলতে থাকে যখন সে 8 বছরের ছিল তখন তার মা মারা যায়। এই শখের কারণে তার বাবাও একদিন সুইসাইড করে। তার বাবার বই পড়তে পড়তে সে বুঝতে পারে তার বাবাও সব জায়গায় 23 সংখ্যাটি দেখতে পেত, যার কারণে সে পাগল প্রায় হয়ে গিয়েছিল, এবং সে কারণেই সেও একদিন সুইসাইড করে বসে। এরপর ওয়াল্টার বিভিন্ন ক্যাম্পে বড় হতে থাকে। যখন তার বয়স 18-19 বছর তখন একদিন লরা টলেন্স নামে একটা মেয়ের সাথে তার পরিচয় হয়। এরপরে দিন গড়ানোর সাথে সাথে তাদের দুজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু একদিন যখন লরা তার ক্লাসে বসেছিল তখন তাদের এক সাইকোলজি প্রফেসর মাইল 23 নাম্বার থিওরি নিয়ে ডিসকাস করছিল। তখন থেকে ওয়াল্টারও সব জায়গায় 23 নাম্বারটা দেখতে শুরু করে। আসলে অনেকটা এটা সে জেনেটিকভাবেই পেয়েছিল তার মধ্যে, তাই ওয়াল্টারের মধ্যেও এই নাম্বার 23-র একটা প্রবণতা লক্ষ্য করা যায়। তারপর থেকে ওয়াল্টার এই নাম্বারের পেছনের থিওরির রহস্য খুঁজতে শুরু করে, কিন্তু তার এই পাগলামি দেখে লরা তার থেকে ক্রমেই দূরে সরে যেতে থাকে। তবে কিছুদিনের মধ্যেই লরা তার প্রফেসরের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। ওয়াল্টার যখন এটা জানতে পারে তখন সে কিছুতেই এটা মেনে নিতে পারে না, ফলে সে সাথে সাথে তার প্রেমিকা অর্থাৎ লরা টলেন্সকে খুন করে। খুন করার পর লাশটাকে ক্যাসানোভা পার্কে সে দাফন করে।
ওই 23 নাম্বার সিঁড়ির নিচে। আর এটা করার সময় সেই কুকুর নেট সেই বিষয়টা দেখে ফেলেছিল। মূলত তারপর থেকে নেট ওয়াল্টারের পিছু করতে থাকে। আর এরপর ভুল করে যখন মাইলস মানে সেই প্রফেসর তার বাসায় গিয়ে ছুরিটা হাতে তুলে নেয়, তখন পুলিশ তাকে লরার খুনি ভেবে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়ে দেয়। নিজের গার্লফ্রেন্ডকে মেরে ফেলার পর ওয়াল্টার আরও বেশি হতাশায় পড়ে যায়, যার কারণে সে তার নিজের সুইসাইড নোট লেখার জন্য ওই হোটেলে চলে আসে। কিন্তু নোট লিখতে লিখতে সে সব কিছু লিখতে শুরু করে দেয়। তার জীবনে যা যা ঘটেছিল সবই সেই উপন্যাস আকারে লিখেছিল। আর লিখতে লিখতে সেটা একটা বই হয়ে যায়। এই সব কিছুর পরে ওয়াল্টার এই বইয়ের শেষ চ্যাপ্টারটা এই দেয়ালটাতে লিখে ফেলেছিল। এরপর সে হোটেলের জানলা থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করার চেষ্টা করে, কিন্তু তার ভাগ্য ভালো থাকার কারণে বেঁচে যায় ওয়াল্টার। তবে উপর থেকে এত নিচে পড়ার কারণে স্মৃতিহারা হয়ে পড়ে ওয়াল্টার স্প্যারো। অর্থাৎ ওয়াল্টার স্প্যারো নিজের অতীতে সব কিছু ভুলে যায়। সে এটাও ভুলে যায় যে কাউকে সে খুন করেছিল। ঠিক সেই সময়টাতে ওয়াল্টারের চিকিৎসক ছিল ডক্টর সিরিয়াস। তার হাতে যখন সে বইটা একদিন আসে, তখন সে ভাবে এই বইটা ওয়াল্টার একটা ফ্যান্টাসি থেকে লিখেছে। ওয়াল্টার যে বইটা লিখেছে সেটা সে ডক্টর কোনো দিনই বিশ্বাস করেনি। যেহেতু ছোট থেকেই ওয়াল্টার অনেক ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছিল, তাই নিজের ফ্যান্টাসি থেকে ওয়াল্টার এটা লিখেছে বলেই ধরে নিয়েছিল ডক্টর। তাই বইটিতে ডক্টর ওয়াল্টার স্প্যারোর পরিবর্তে টপ সিক্রেট নামে একটা লাগিয়ে দিয়েছিল। বইটি পড়তে পড়তে ডক্টর সিরিয়াসও এটার প্রতি অবসেসড হয়ে যায় আর নাম্বার 23 রহস্য ভেদ করতে উঠে পড়ে লাগে। তারপর থেকেই বইটি ভুল করে চলে যায় সেই দোকানে, যে দোকান থেকে আগাথা এই বইটা কিনেছিল ওয়াল্টার স্প্যারোর জন্য। এত বছর পরে যখন ডক্টর সিরিয়াস জানতে পারে যে কেউ তাকে 23টি বাক্স পাঠিয়েছে, তখন সে মনে করে এই বাক্সগুলো হয়তো 23 নম্বরের মিস্ট্রি সলভ করতে পারবে। তাই সে এই কুরিয়ারটা নিতে প্রচণ্ড আগ্রহী হয়ে উঠেছিল। কিন্তু সেখানে এসে সে যখন ওয়াল্টারকে দেখতে পেল, তখন সে তাকে দেখে ভয় পেয়ে যায়। কারণ পরবর্তীতে সে জেনে গিয়েছিল যে বইয়ে লেখা খুনের ঘটনা সত্যি, আর ওয়াল্টারই হচ্ছে লরা টলিন্সের খুনি। আর এই সত্যিটাই আগাথা আর আইজ্যাকও গতকাল রাতে জানতে পেরেছিল। তাই তারা ওয়াল্টারকে বাঁচাতে লরার লাশটি সরিয়ে ফেলে সেই 23 নম্বর সিঁড়ির নিচ থেকে। নিজের সম্পর্কে নির্মম এই সত্যিটা জেনে ওয়াল্টার এবার ভেঙে পড়ে। সে অনুতাপে ভুগতে শুরু করে। তার বারবারই একটা কথা মনে হতে থাকে, সে একজন খুনি, নিজের হাত দিয়ে কাউকে খুন করেছে সে। এর কিছুক্ষণ পর সেই হোটেলে আগাথা এসে পৌঁছায়। তাকে সে বোঝায় যা হওয়ার হয়েছে, এটা তার অতীত ছিল। বর্তমানে সে একজন ভালো স্বামী আর একজন ভালো বাবা। কিন্তু ওয়াল্টারের মধ্যে এতটাই গিল্টি কাজ করছিল যে সে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়ে নেয়। আর তারপরে একটা গাড়ির সামনে গিয়ে দাঁড়ায় সে। কিন্তু সেখানে তার ছেলে রবিন চলে এসে যখন তাকে বাবা বাবা বলে ডাকতে শুরু করে, তখন ছেলের কথা ভেবে ওয়াল্টার তার সিদ্ধান্ত চেঞ্জ করে। তার মনে হয় সে বোকামি করতে চলেছিল আত্মহত্যা করতে গিয়ে। সে চায় না তার মতো তার ছেলে কোনো ট্রমার মধ্যে দিয়ে যাক। এরপর ওয়াল্টারের মাথা থেকে নাম্বার 23 ভূতও চলে যায়। কিন্তু ওয়াল্টার এবার সিদ্ধান্ত নেয় সে পুলিশকে সব বলে দেবে, নিজের সব দোষ স্বীকার করে নেবে। তার জন্যই নির্দোষ একটা ব্যক্তি মানে মাইলস এত বছর ধরে বন্দি জীবন কাটাচ্ছে। অবশেষে ওয়াল্টার পুলিশের কাছে নিজের সব দোষ স্বীকার করে। পুলিশ ওয়াল্টারের স্বীকারোক্তির পর মাইলসকে ছেড়ে দেয় আর ওয়াল্টারকে গ্রেপ্তার করে। কিন্তু ওয়াল্টারের সার্বিক ব্যবস্থা বিবেচনা করে তার সাজা কমিয়ে দেওয়ার জন্য আবেদন করা হয়। এরপর জেলে থাকা অবস্থায় ওয়াল্টার ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখতে পায় সেখানেও নাম্বার 23 বিদ্যমান। ঘড়িটির দিকে তাকিয়ে থাকতে থাকতেই একটা সাসপেন্স রেখে মুভিটি সমাপ্ত হয়। হে বন্ধুরা, এই ছিল দ্য ওয়াল্টার স্প্যারোর গল্প। নাম্বার 23 একটা অসাধারণ গল্প। এখন আপনাদের বলবো, পৃথিবীতে এমন কিছু ঘটনা এই 23 নাম্বার সংখ্যার সাথে জড়িত রয়েছে যেটা ভীষণ অবাক করার মতো। টাইটানিক ডুবে যাওয়ার দিনটার কথা মনে আছে? 15 এপ্রিল 1912। আপনি যদি এই তারিখ, সাল এবং মাসের সংখ্যাগুলোকে পাশাপাশি যোগ করেন, তবে তার যোগফল কিন্তু 23 হয়। তাইওয়ানের একটা ফ্লাইট নাম্বার ছিল ফ্লাইট 800। এই প্ল্যানটা ক্র্যাশ হয়েছিল একটা বোমা বিস্ফোরণের কারণে। বোমাটা রাখা হয়েছিল কোথায় জানেন? বিমানের 23 নাম্বার সিটের নিচে। 9/11-এর কথা তো আমরা সবাই জানি। আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হয় 2001 সালের 11 সেপ্টেম্বর।
আপনি যদি এই সংখ্যাগুলোকে পাশাপাশি রেখে যোগ করেন তবে কিন্তু এখানকার রেজাল্টও আপনি 23ই পাবেন। এছাড়া মানুষের গড় শারীরিক বায়োরিদম 23 দিন। মানুষের পুরো শরীরে রক্ত সঞ্চালন করতে মাত্র 23 সেকেন্ড সময় লাগে। সাধারণ মানুষের যৌনকোষে 23টি ক্রোমোজোম থাকে। এছাড়া মানব কোষে 46 জোড়া ক্রোমোজোম থাকে, যার মধ্যে 23 জোড়া বাবা এবং 23 জোড়া মায়ের কাছ থেকে আসে। বন্ধুরা, এরকম উদাহরণ দিতে গেলে ভুরি ভুরি উদাহরণ রয়েছে যেগুলো বলে শেষ করা সম্ভব নয়। তাই আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি নিচে, আপনি চাইলে সেই আর্টিকেলটা পড়তে পারেন। এছাড়া গুগলে সার্চ দিলে আপনি এই নাম্বার 23 সম্পর্কে অসংখ্য পরিমাণে উদাহরণ পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকুন, ফিরছি অন্য কোনো একদিন নতুন কোনো এক মুভির এক্সপ্লেইন নিয়ে।